ভাগে ভাগ করা হলো যাতে এ এবং বি এর উপর বার্ষিক 15% হারে যথাক্রমে 2 বছর এবং 4 বছর পর সরল সুদ সমান হয়। এ এবং বি থেকে প্রাপ্ত মোট সুদ কত? কিভাবে করবো? খুব সোজা কোশ্চেন। দেখো কি করবো আমরা। 27,000 টাকাকে এ এবং বি এই দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো টুকরোয় ভাগ করেছো তুমি, একটা নাম এ একটা নাম বি, ঠিক আছে। এরপর বার্ষিক 15% হারে যথাক্রমে 2 বছর এবং 4 বছর সুদ হয়। তাহলে এই যে এ ভাগটার উপরে, ঠিক আছে, এ ভাগটার উপর 15% হারে সুদ হয়েছে, 15% হারে সুদ হয়েছে, কিন্তু ক বছর সুদ হচ্ছে? 2 বছর। আর বি ভাগে তোমার কি হচ্ছে সুদটা? বি ভাগে সুদটা হচ্ছে তোমার 4 বছর। আচ্ছা, ওকে। ফর সরল সুদ সমান হয়, মানে সুদ তোমার সমান বলে দিয়েছে। আমরা 2 ইয়ার্স এন্ড 4 ইয়ার্স রেসপেক্টলি ইজ ইকুয়াল দ্য টোটাল ইন্টারেস্ট, ঠিক আছে। চলো, তাহলে এর উপর 15% হারে 2 বছরের সুদ, ঠিক বললাম আমি? এর উপর 15% হারে 2 বছরের সুদ সমান সমান বি এর ওপর 15% হারেই সুদের হারটা সেম থাকবে 4 বছরের সুদের সমান। তাহলে এখান থেকে তুমি এ এবং বি এর পার্সেন্টেজটা ভাই বের করে নাও। পার্সেন্টেজ কেটে নাও, ঠিক আছে। 15 কেটে গেল, 2 দুগুণে 4 হয়ে গেল। তাহলে আমাদের এ বাই বি হয়ে যাচ্ছে আমাদের 2/1। এ বাই বি কত হয়ে যাচ্ছে আমাদের? এ বাই বি হয়ে যাচ্ছে আমাদের 2/1, ঠিক আছে। ওকে, এ বাই বি হয়ে যাচ্ছে আমাদের 2/1, মানে 2:1। এক কথায় তুমি বলতে পারো এটাকে যে স্যার এ ইস টু বি আমার হয়ে যাচ্ছে কত? 2:1, ঠিক আছে। 2:1 আমাদের আসছে। এবার তোমাকে কোশ্চেনে কি বলেছে যে মানে এ এবং বি থেকে প্রাপ্ত মোট সুদ কত? তাহলে দেখো অ্যাকচুয়ালি এই যে এ এবং বি এর অনুপাত 2:1 এসছে, তাহলে এটা কত টাকা আর বিটা কত টাকা সেটাকে বের করি চলো। এ ইস টু বি এর অনুপাত হচ্ছে 2:1, তাহলে এ মানে কত টাকা আর বি মানে কত টাকা বলো? এ মানে কত টাকা? তুমি দেখো একটা জিনিস এখানে আমরা বুঝতে পারছি, এখানে ডাইরেক্ট করে দিচ্ছি, এত সময় নষ্ট করে লাভ নেই বা জায়গা নষ্ট করে আমাদের লাভ নেই। দেখো, এ আর বি হচ্ছে 2:1, মানে একটা 2 ইউনিট একটা 1 ইউনিট। টোটাল টাকা ভাই কত? টোটাল টাকা হচ্ছে তোমার 27,000 টাকা। তাহলে এই যে 27,000 টাকা, এই যে 27,000 টাকাটা, এটা টোটাল এ হচ্ছে 2 ইউনিট, বি হচ্ছে 1 ইউনিট, টোটাল 3 ইউনিটের মান। তাহলে 1 ইউনিটের মান কত? তাহলে 1 ইউনিটের মান আমার কত হয়ে যাবে? সিম্পল বোঝাই যাচ্ছে, 1 ইউনিটের মান হয়ে যাবে আমাদের হচ্ছে 9,000। 1 ইউনিটের মান আমাদের 9,000 হচ্ছে। তাহলে 1 ইউনিটের মান যদি 9,000 হয়, তাহলে এ কত টাকা? এ হচ্ছে 18,000 টাকা। আর বি কত টাকা হচ্ছে? বি হচ্ছে আমার 9,000 টাকা। বোঝাতে পারলাম? বলবে হ্যাঁ স্যার, এগুলো আমাদের শেখা জিনিস, জানা জিনিস, বোঝা জিনিস, ঠিক আছে। টোটাল 3 ইউনিটের মান 27,000 টাকা, তাহলে 1 ইউনিটের মান 9,000 টাকা হবে। সেই 1 ইউনিটের মানটা এই দুজনের সঙ্গে গুণ করে দিলে এ বলতে আসল টাকা কত আর বি বলতে আসল টাকা কত বেড়ে যাচ্ছে। তার মানে এ ভাগটা হচ্ছে 18,000 টাকা আর বি ভাগটা হচ্ছে 9,000 টাকা। যোগ করলে দেখো 27,000ই হচ্ছে। মানে এর মাধ্যমে আমরা এতটুকু করে অঙ্কতে যেটা করলাম, বুঝে অতি করে বের করে নিলাম এই 27,000 টাকা এ এবং বি দুটো ভাগে ভাগ করা হয়েছে। তার মানে এ মানে হচ্ছে 18,000 টাকা এবং বি মানে হচ্ছে আমার 9,000 টাকা, ঠিক আছে। এবার উত্তরে কি চেয়েছে? এ এবং বি থেকে প্রাপ্ত মোট সুদ কত? এবার এ আর বি এর মানটা পেয়ে গেছো, এবার টোটাল সুদ কত আসছে? টোটাল সুদ কত আসছে চলো আমরা বের করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এ টাকা তোমার কত? 18,000 টাকা। তাহলে এই টাকার উপর তোমার সুদ কত হয়েছে তুমি দেখো। এই 18,000 টাকার উপর এই টাকার উপর সুদ কত হয়েছে দেখো। 18,000 টাকার উপর কি আর তোমার কত? আর 15% ছিল, 15%ই থাকবে। কি টাইম তোমার কত? টাইম হচ্ছে তোমার, দেখো সিম্পলি লেখা রয়েছে, টাইমটা কত ছিল প্রথমে আমাদের? এই টাকার উপর 2 বছর ছিল, তাই 2 লিখবো। PRT/100, এই হচ্ছে আমার এই টাকার উপর সুদ। এটা হচ্ছে এই টাকার উপর সুদ। তুমি একটা কাজ করতে পারো, এর সঙ্গে যোগ করে এবার বি টাকার উপর সুদ কত হচ্ছে তুমি বলবে স্যার 9,000। পি আর আর মানে আমার 15, টি এখানে 4 বছর বাই 100 ক্যালকুলেশন করতে পারো, ক্যালকুলেশন করে যোগ করলে তোমার অ্যান্সার হবে। অথবা যেহেতু কোশ্চেন একটা কথা বলে দিয়েছে যে এই দুটো সুদ সমান, যেহেতু সমান, একটা মান বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিতে পারো, সেটাও করতে পারো। স্যার বুঝলাম না, ভালো করে বোঝো আমি যেটা বলতে চাইছি। তোমার কাছে 2 রকম টাকা আছে, 18,000 টাকা এবং 9,000 টাকা। কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে 18,000 টাকার উপর যে সুদ হবে, 9,000 টাকার উপর যে সুদ হবে, দুটো সুদ নাকি সমান। এই দুটো সুদ সমান, তো দুটো বের করার দরকারই নেই, একটা বের করে যেহেতু সমানই, দুজনের অ্যান্সার সমান আসবে, তাহলে 2 দিয়ে গুণ করতে পারি। বা তোমার যদি ইচ্ছা হয় তুমি 18,000 টাকার উপর সুদ আলাদা বের করো, 9,000 টাকার উপর সুদ আলাদা বের করো, ক্যালকুলেশন করে তুমি যোগ করে অ্যান্সার দিতে, এটা করতে পারো। বা তোমার এই পার্টটা করারই দরকার নেই, তুমি এর সঙ্গে লাস্টে 2 গুণ করে দাও, কারণ 18,000 টাকার উপর সুদ যা হবে 9,000 টাকার উপর সুদ তাই হবে, ওটা সমান সমান। তাহলে যে সুদ বেরোবে তাকে 2 দিয়ে গুণ করো, মানে ডবল করে দেবো, সেটাও তুমি করতে পারো, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে এখানে 0 0 0 0 কেটে যাচ্ছে। এরপর তুমি যদি যোগ বিয়োগ মানে গুণ টুন করো, তাহলে কি আসছে দেখো, তোমার এখানে 180 যেমন আছে থাকলো, ইন্টু 2 দুগুণে 4, 4 15 60, ঠিক আছে। তাহলে 0 0 10 48 এর 8 হাতে হইলো 4, 6 1 6 আর 4 10, 108, ঠিক আছে। তাহলে 100800 2 দিয়ে গুণ করে দিলে সে একই ব্যাপার আছে। অথবা 9,000 টাকার উপর 15% হারে 4 বছরের সুদ করলে সেই আমার এখানেও আমার আসতো, এই পার্টটা সেম চলে আসতো, তারপরে যোগ করে সে আমার 10,800 আসতো, বুঝতে পারলে? একজন বলছো স্যার 98 দাগেরটা অঙ্কটা 4,870 হবে না, 98 দাগেরটা 4,800 হবে না, এরকম বলছে। দেখি কি বলতে চাইছো। 98 দাগেরটা 4,400 তো তোমরা বলেছিলে বাবা।
9,200 টাকার উপর কিছু পরিমাণ বার্ষিক 5% হারে এবং বাকি অংশ বার্ষিক 8% হারে সরল সুদে ধার নেওয়া হয়েছিল। 3 বছর পর প্রাপ্ত মোট সুদ ছিল এত, 5% হারে টাকা ধার। বাকিদের কত এসেছিল এটা বলো? 98 নম্বর কোশ্চেনটা তো তোমরা নিজেরাই করেছিলে, সব শিখিয়ে দিয়েছিলাম, এটা তোমাদের নিজেদের করতে বলেছিলাম, ঠিক আছে? নিজেরাই চেক করে নেবে এটা, ঠিক আছে? 4,400 তোমরা বলেছিলে, বাকিটা 4,400 বলেছিলে প্রত্যেকে, সেই অনুযায়ী আমি 4,400, সব প্রত্যেকে 4,400 বলছো। যে 4,800 বলছো সে চেক করে দেখে নেবে, আর আগের কোশ্চেনগুলো আরেকবার করে নেবে কিভাবে হয়েছে, কোথাও তো ভুল করছো ক্যালকুলেশন, ঠান্ডা মাথায় আরেকবার করো, ঠিক আছে? একই টাইপের কোশ্চেন পর্ব দেওয়া ছিল, ঠিক আছে? এখানে জিনিস সেটা আমি আর সময় নষ্ট করছি না, করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, ডব্লিউবিসিএস মেন্সে আসা কোশ্চেন দেখো আমরা এটা কিভাবে করবো ভালো করে বুঝবে, যদি পেরে থাকো বলবে চ্যাট বক্সে যে তোমার অ্যান্সার কত এসেছে। বলছে অমল তার মূলধনের 1/4 অংশ বার্ষিক 8% হারে, 1/5 অংশ বার্ষিক 10% হারে এবং বাকি অংশ বার্ষিক 7% হারে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় 628 টাকা হয় তাহলে মূলধনটি কত? মহাজালা। আমার কোনো একটা টাকার কোনো একটা মূলধনের 1/4 অংশ এই পার্সেন্ট রেটে, 1/5 অংশ এই পার্সেন্ট রেটে, বাকি অংশ এই পার্সেন্ট রেটে, এইভাবে ভাগ ভাগ করে দিয়েছে। একটা টাকাকে 3টে টুকরো করে বিভিন্ন রকম রেটে তুমি কি করেছো? বিনিয়োগ করেছো। কিন্তু টোটাল টাকাটা কি তুমি জানো? তুমি জানো না। যদি টোটাল টাকাটাই না জানি, তার এত অংশ এত অংশ এত অংশ 3টে টুকরো যে করছি কিভাবে করবো? মেন টাকাটাই তো আমরা জানি না, মেন টাকাটাই আমরা জানি না, ঠিক আছে? বার্ষিক আয় বলতে টোটাল ইন্টারেস্ট 628 টাকা এসেছে, বছরের শেষে মোট সুদ হয়েছে 3টে। দেখো তুমি কোনো একটা টাকাকে 3 বার সুদে লাগিয়েছো, কোনো একটা টাকার 1/4 অংশ 8% রেটে কাউকে ধার দিয়েছো, সেই টাকাটার 1/5 অংশ তুমি 10% রেটে ধার দিয়েছো এবং বাকি যেটুকু পড়েছিল সেটাকে তুমি 7% হারে বিনিয়োগ করেছো, ইনভেস্ট করেছো। তোমার বছরের শেষে যখন তুমি টোটাল ক্যালকুলেশন করছো সব মিলিয়ে মোট সুদ হয়েছে তোমার 628 টাকা। তাহলে ভাই আসলটা কত টাকা? আসল তুমি জানো না। তো আসল যখন আমরা জানি না, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আসলটাকে আমাকে ধরে নিতে হবে। স্যার কত ধরবো? দেখো, ভগ্নাংশ যদি থাকে 1/4 এবং 1/5, 1/4 আছে এবং 1/5 আছে, তো আসলটাকে এমন কিছু নেবে যাতে কি না আমরা কাটাকুটি করতে পারি, বা আরো সহজে বললে সব থেকে ভালো তুমি এরকম ভগ্নাংশ থাকলে নিচের হরগুলো লসাগু করো। 4 আর 5 এর লসাগু কত? 20। তো তুমি ভাবো 20 টাকা, আসল হচ্ছে 20 টাকা, বা 20 কোনো গুণিতক, মানে 20 দুগুণে 40 টাকা নিতে পারো, 3 গুণিং 60 টাকা নিতে পারো, 5 গুণিং 100 টাকা নিতে পারো, মানে 20 যে কোনো গুণিতক নিয়ে তুমি অঙ্ক করতে পারো। মিনিমাম 20, ম্যাক্সিমাম যত ইচ্ছা। বোঝাতে পারছি আমি? মানে আসল টাকাটা আমরা ধরে নেবো, প্রিন্সিপালটা আমরা ধরে নেবো হচ্ছে 20 টাকা বা 200 টাকা, বা 20 গুণিতক 40 টাকা, 80 টাকা, 60 টাকা, 120 টাকা, 240 টাকা, তুমি যাচ্ছে ধরো, 2000 ধরো, 2 লাখ ধরো, অ্যান্সার সবটাতেই আসবে। কারণ কি? আমরা এই 4 আর 5 এর লসাগু নিয়েছি, লসাগু কত? 20। তো আমরা চলো 20টা নিয়েই অঙ্ক করছি, বেশি বড় সংখ্যা নিলে ক্যালকুলেশন বেড়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি আসল হচ্ছে আমার 20 টাকা, ঠিক আছে? তাহলে আসল যদি ভাই 20 টাকা হয়, এবার ভালো করে বুঝবে খেলাটা, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। আসল যদি তোমার 20 টাকা হয়, হ্যাঁ, এই 20 টাকার 1/4 অংশ তুমি 8% হারে দিয়েছো। আচ্ছা, 20 টাকার 1/4 অংশ মানে ক টাকা ভাই? 4 5 20, মানে 5 টাকা। 20 টাকার 1/4 অংশ মানে 5 টাকা। এর মানে কি? 20 টাকার এই 1/4 মানে হচ্ছে 20-কে 4টে টুকরো করা, ঠিক আছে? হুম, তাহলে 20 টাকার 1/4 মানে 4 5 20 টাকা, 5 টাকা। মানে 5 টাকা একটা ভাগ আসলো 5 টাকা, বুঝলাম আমরা, একটা ভাগ আসলো আমাদের 5 টাকা। এই 5 টাকাটা আমার কি হয়েছে? 8% রেট। এই 5 টাকাটা আমার কি হয়েছে? 8% রেটে হয়েছে। লিখলাম, নিচে রেটটা লিখলাম। 20 টাকার মধ্যে 5 টাকা 8% রেটে আমি দিয়েছি। আচ্ছা, এবার বলছে 20 টাকার 1/5 অংশ 10% হারে। আচ্ছা, 20 টাকার 1/5 অংশ মানে কত টাকা? 4 টাকা। 20 টাকার 1/5 অংশ মানে 4 টাকা, 4 5 করে মানে 4 টাকা। 4 টাকাটা কত রেটে দিয়েছে? 4 টাকাটা 10% রেটে দিয়েছে। 4 টাকা তুমি 10% রেটে বিনিয়োগ করছো। এবার কোশ্চেনে বলছে বাকি অংশ। বাকি অংশ মানে কি ভাই? আরে বাবা, টোটাল 20 টাকা, তার মধ্যে 5 আর 4 9 টাকা চলে গেছে, বেঁচে আছে ক টাকা? সেটাই আমার বাকি টাকা, 11 টাকা। সেই 11 টাকাটা আমরা 7% হারে বিনিয়োগ করেছি। সেই 11 টাকাটা আমরা 7% হারে বিনিয়োগ। আশা করছি এটুকু ক্লিয়ার। একবার অবশ্যই এসএল লিখে জানাবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, টোটাল আমি এই টোটালটা হিসেবে ধরবো, সবসময় এদের লসাগু নেবে। এবার তুমি মনে মনে করো 20-র 1/4 মানে 4 5 20 মানে 5 টাকা, 8% রেটে। তারপরে দেখো 20-র 1/5 কাটাকুটি করলে মানে 4 টাকা। 20-র 1/5 মানে হচ্ছে তোমার 4 টাকা। 4 টাকাটা হচ্ছে তোমার 10% রেটে কোশ্চেনে বলে দিয়েছে, এবং বাকি টাকা টোটাল 20 টাকা, 5 আর 4 9, আরো 11-তে 20 হয়, তাহলে 11 টাকা 7% রেটে তুমি বিনিয়োগ করেছো, ঠিক আছে? এবং যেহেতু দেখো টাইমটা এখানে আমাদের দরকার নেই, যদি তোমার মনে হয় স্যার টাইমটাও লিখবো, এটা হচ্ছে তোমার মেন প্রিন্সিপালের লাইন, এটা হচ্ছে তোমার রেটের লাইন, এটা হচ্ছে তোমার টাইমের লাইন। টাইম প্রত্যেকটাই 1 বছর করে, তো টাইম ফাইম লেখার দরকার নেই, টাইম ফাইম লেখার তোমার দরকার, ঠিক আছে? ওকে, তাহলে দেখো তোমার সুদ এই 3টে জায়গা থেকে তুমি সুদ কত পার্সেন্ট করে পাচ্ছ? এই 20 টাকাটাকে তুমি 5 টাকা, 4 টাকা এবং 11 টাকা ভেঙেছিলে। এই 5 টাকার উপর সুদ কত পাচ্ছ? 5 8 40% তুমি সুদ পাচ্ছ, ঠিক আছে? ভালো কথা। এই 4 টাকার উপর সুদ কত পেয়েছো? এর উপরে তুমি 40% টোটাল সুদ পেয়েছো বছরের শেষে, 1 বছরে। হ্যাঁ, 1 বছর মানে যে প্রিন্সিপাল ইনটু রেট হয়, ঠিক আছে? আর টাইম তো আমাদের 1 মানে পিআরটি পার্সেন্ট, দেখো পিআর, এই পি এই যে পি এই যে আর, টাইম তো তোমার 1, পি আর টি, এই যে পি আর টি পার্সেন্ট, মানে পি এর উপরে তোমার 80% মানে এই যে 10%, তাই না?
মানে 40% সুদ হচ্ছে, ওই কনসেপ্টই এখানে করছি, কিছু না। ঠিক আছে, পি এর উপর 80%, পি এর উপর 80%, টি 1 মানে 4 এর উপর 10%, 40% টোটাল সুদ। 11 টাকাটা 7% হারে নিয়ে পড়েছিল, সেখান থেকে তোমার টোটাল সুদ পেয়েছো তুমি বছরের শেষে 77%। 77% তুমি পেয়েছো, মানে কিছু টাকার উপর 40% টোটাল তোমার সুদ এসছে, কিছু টাকার উপর 40% এসছে, আর বাকি আরেকটা টুকরার উপর তোমার টোটাল 77% টোটাল মোট সুদ এসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বছরের শেষে টোটাল তোমার সুদ কত হচ্ছে? বছরের শেষে তোমার মোট সুদ কত হচ্ছে? মোট সুদ কত হচ্ছে? মোট অ্যাভারেজ তোমার সুদ কত আসছে? অ্যাভারেজ সিম্পল ইন্টারেস্ট। এখানে অ্যাভারেজ সিম্পল ইন্টারেস্ট তোমাকে বের করতে হবে, কারণ তিনটে টুকরো করেছো, অ্যাভারেজ কত আসছে? কোন একটা টাকা থেকে 40% সুদ পেয়েছি, কোন একটা টাকা থেকে আমি 40% পেয়েছি, কোন একটা টাকা থেকে 77% পেয়েছি, আমার অ্যাভারেজ বছরের শেষে অ্যাভারেজ সব মিলিয়ে অ্যাভারেজ সুদ কত আসছে? তার জন্য কি করবো? অ্যাভারেজ সিম্পল ইন্টারেস্ট বের করার জন্য সবাইকে যোগ করবো, 40 40 80 আর 77 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 157। ঠিক আছে, তাহলে 157% আমার টোটাল সুদ আসছে, 157% আমার টোটাল সুদ আসছে, 157%। কিন্তু এই যে 157টা, এটা এটা কত টাকার উপর এসছে? টোটাল কত টাকার উপর এসছে, মানে অ্যাভারেজ সুদ তোমার কত এসছে? এই যে টোটাল যেহেতু 20 ধরেছিলে, তুমি তাহলে 20 দিয়ে এটাকে ভাগ করে রাখো। এই যে অ্যাভারেজ সুদ তোমার এসছে 157/20%। পরীক্ষা এখানেও চাইতে পারে যে বছরের শেষে তোমার মোটের উপর সুদ কত পার্সেন্ট হয়েছে, তখন তুমি অ্যাভারেজ বের করে দিতে হয়। আচ্ছা, এই তিনজনের যোগ করে আমার 157% হয়েছে, যেহেতু 20 যোগ মানে বা টোটাল 20 টাকা, এই 20 টাকাটাই 3 ভাগে ভাগ হয়েছিল, টোটাল 20 টাকাটাই 20 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে কি হলো? 157/20%। এবার অঙ্কটা ফিনিশিং টাচ দেবো আমরা। ওরা বলছে সুদ হয়েছে 628 টাকা বছরের শেষে, ওরা বলছে সুদ হচ্ছে 628 টাকা। ঠিক আছে, তাহলে মূলধন কত? 628 টাকা সুদ হয়েছে, তাহলে মূলধন কত কিভাবে বের করবো? তাহলে এই যে 628 টাকা ওরা বলছে, যেটা 628 টাকা, এটা কিন্তু আমাদের এই পার্সেন্টেজের মান, মানে 157/20% মান। তাহলে উত্তরে কি বের করবো? প্রিন্সিপাল চেয়েছে, মেন আসলটা কত, মানে 100% মান তোমাকে বের করতে হবে। এটা ক্যালকুলেশন করলেই তোমার উত্তর। তাহলে মূলধনটি হলো মানে 100% মান তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা বুঝতেই পারছি পার্সেন্টেজ পার্সেন্টেজ আমাদের চলে যাবে, এবং এই নিচের 20টা, এই নিচের 20টা আলটিমেটলি আমার কি হবে? এখানে গুণ হয়ে এই যে জিনিসটা উল্টে গিয়ে এখানে 20টা গুণ হয়ে যাবে। 157/20টা উল্টে গিয়ে 20/157 হয়ে যাবে। তাই জন্য 20টা উপরে পাঠিয়ে দিলাম। আমরা স্টেপ জাম্প করে এখানে জায়গা শর্ট একবারে করলাম। এবার তোমার ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার কমপ্লিট। এটা তোমার কত দিয়ে যাচ্ছে? পুরোপুরি 4 দিয়ে যাচ্ছে। 4 দিয়ে যাওয়ার ফলে 4 দুগুণে 8, মানে 8000 হয়ে গেল তোমার উত্তর। একটা কোশ্চেনে পুরো ক্লিয়ার হতে হবে তার মানে নেই, আমরা আরো কয়েকটা কোশ্চেন করবো। 8000 টাকা অপশন সি হবে আমার রাইট আনসার। প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন আমরা আগে ট্রাই করো। একই টাইপের কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি, রেলে আসা কোশ্চেন, সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কেউ ভাববে না যে স্যার এটা রেল মানে আমার রাজ্যের অন্য পরীক্ষা আসবে না, গ্রুপ সিডিতে আসবে না, আমার পুলিশে আসবে না, আমার জিডিতে আসবে না, এমন নয়। এই টাইপগুলো সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, আমি তোমাদেরকে কি সহজ সুদ কষাটা অল কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে পড়ালাম। তোমার সমস্ত পরীক্ষার জন্য সহজ সুদ পুরো একদম তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো, সহজ টপিক, সহজ সুদ খুব একটা কঠিন চ্যাপ্টার নয়, সুতরাং মোটামুটি আমরা এমনভাবে শিখে গেলাম আমার সব এক্সাম কভার হয়ে যাচ্ছে। একজন ব্যক্তি তার মূলধনের 1/2 ভাগ বিনিয়োগ করেছেন বার্ষিক 5% সুদের হারে, 1/3 ভাগ মূলধন বার্ষিক 8% সুদের হারে, এবং বাকি বার্ষিক 10% হারে বিনিয়োগ করেছেন। তিনটি বিনিয়োগ থেকে তার মোট আয় হয়েছে এক বছরে 820 টাকা। মোট বিনিয়োগিত মূলধন কত? ডিটো সেম কোশ্চেন, দেখো ডব্লিউবিসিএস দিয়েছে, সেম কোশ্চেন ডিটো এনটিপিসি দিয়েছে, সেম কোশ্চেন আমাদের রাজ্যের অন্য পরীক্ষায় দেয়, সেম কোশ্চেন আমাদের এমটিএস সিজিএসএল সিজিএলেও দেয়। ঠিক আছে, চলো, একজন ব্যক্তি মূলধনের 1/2 ভাগ বিনিয়োগ করে 5% রেটে, 1/3 ভাগ মূলধন বিনিয়োগ করে 8% রেটে। আমরা মনে মনে ফট করে লসাগু করবো, 3 দুগুণে কত হচ্ছে? 6 টাকা। তাহলে এখান থেকে আমাদের লসাগু 6 টাকা এসছে, মানে প্রিন্সিপাল আমরা 6 ধরে কাজ করবো, প্রিন্সিপাল আমরা 6 ধরে কাজ করবো। ঠিক আছে, তাহলে সেই 6 টাকার উপর 1/2 ভাগ মানে 6 এর অর্ধেক, হাফ মানে 6 এর অর্ধেক, 6 এর 1/2, 6 এর 1/2 মানে কত টাকা? 3 টাকা। তাহলে 3 টাকা, 3 টাকা কত পার্সেন্ট রেটে? 3 টাকা হচ্ছে 5% রেটে, 3 টাকা 5% রেটে। আচ্ছা, তারপরে 1/3 ভাগ, 6 টাকার 1/3 ভাগ মনে মনে করতে হবে, কিন্তু 6 টাকার 1/3 ভাগ মানে কত হবে? 3 দুগুণে 6 টাকা, মানে 2 টাকা, 2 টাকা, 2 টাকা কত পার্সেন্ট রেটে? 2 টাকা হচ্ছে তোমার 8% রেটে। এবং বাকি 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 বলতে কত? 3 আর 2 5, আগে খেয়ে নিয়েছি, টোটাল 6, তাহলে 1 বেঁচে আছে। সেই 1 টাকাটা আমার কি করেছে ওরা? 10% রেটে বিনিয়োগ করেছে। তাহলে তোমার টোটাল কত আসছে ভাই? এখানে 3 5 15% আসছে, এখানে 16% আসছে, এখানে 10% আসছে। তাহলে টোটাল তোমার অ্যাভারেজ সিম্পল ইন্টারেস্ট কত আসছে? অ্যাভারেজ সিম্পল ইন্টারেস্ট কত আসছে তোমার? 15 আর 16 আমাদের হয়ে যাচ্ছে 31, 41, 41%, 41% আসছে। 41/6 মানে 41/6%। ঠিক আছে, তাহলে তোমার ফাইনাল প্রিন্সিপাল বের করার জন্য তুমি কি করবে? তোমার টোটাল টাকা 820 টাকা বলে দিয়েছে, তাহলে এই যে 820 টাকা, এটা 41/6% এর মান, তাহলে 100% এর মান কত? এটাই তোমার কোশ্চেন। তুমি একটু আগে শেখালাম 41/6টা উল্টে গেলে এখানে 6/41 হয়ে যাবে। 6/41 না লিখে তুমি বুদ্ধি লাগিয়ে 6/41 তো সেই হবেই, নিচে 6টাকে কেটে দাও, কেটে দিয়ে এখানে 6 লিখে দাও, ব্যাপারটা একই। ঠিক আছে, তাহলে 41 দুগুণে 82, 2, তাহলে 6 দুগুণে 12, 12 পরে আমার 3টে শূন্য, 12,000 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি রাইট আনসার হয়ে গেল। ভেরি গুড, প্রত্যেকে পেরেছো আমরা, খুব ভালো। ঠিক আছে, চলো, ভেরি গুড।
আরআরবি এনটিপিসি 2021 আসা কোশ্চেন দেখো কি বলছে। বালাজি তার মূলধনের 1/7 বার্ষিক 4% সুদের হারে 1/2 বার্ষিক 5% সুদের হারে এবং অবশিষ্ট অংশ বার্ষিক 6% সুদের হারে 1 বছরের জন্য বিনিয়োগ করে। তিনি মোট 730 টাকা সুদ পেয়েছেন। মোট বিনিয়োগের পরিমাণ কত ছিল? চলো করে ফেলি, কোনো ব্যাপারই না। এখানে 7 আছে, এখানে 2 আছে, তাহলে প্রিন্সিপাল 14 টাকা নিয়ে কাজ করি আমরা। 7 দুগুণে 14 লসাগু নিয়ে নিলাম। তাহলে 14 এর 1/7 মানে 2 টাকা। 14 এর 1/7 মানে 7 দুগুণে 14 মানে 2 টাকা। 2 টাকা ইনভেস্ট করেছে 4% সুদে। আচ্ছা, তারপরে 14 এর 1/2 মানে হচ্ছে 7 টাকা। এগুলো মাইন্ডে হওয়া চাই। 7 টাকা 5% সুদের হারে। 7 টাকা হচ্ছে 5% সুদের হারে। আর বাকি 7 আর 2 এর 9, তাহলে বেঁচে আছে 5 টাকা। এই 5 টাকাটা আমার, সেই 5 টাকাটা আমার 6% সুদের হারে বিনিয়োগ করা হয়েছে। টোটাল পার্সেন্টেজ কত আসছে? 8%, এখানে 35%, এখানে 30%। তাহলে অ্যাভারেজ সিম্পল ইন্টারেস্ট আমার কত আসছে? ক্যালকুলেশন যদি করি 65 হয়ে যাচ্ছে, আর 8 8 আর 5 13, 3 হাতে রইল 1 মানে 73% আসছে আমাদের। ঠিক আছে, ওকে, টোটাল 73% আসছে। তাহলে এটা আমার কত আসবে? 73। টোটাল কত? 14 দিয়ে ভাগ করে দেবো 73/14%। তাহলে আমাদের উত্তর কি চেয়েছে? 730 টাকা সুদ টোটাল পেয়েছে। আমাদের সুদ আছে 73/14%। এই 730 টাকাটা আমার 73/14% এর মান। তাহলে 100% এর মান কত? আমরা একটু আগে বুঝেছি, শিখেছি। তার মানে এই 14টা আলটিমেটলি কেটে যাবে। 14টা আলটিমেটলি কেটে যাবে, গিয়ে আমার এখান থেকে এখানে পাঠিয়ে দিতে পারবো। 73 10 730, 14 পরে 3টে 0 মানে 14,000 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি রাইট আনসার। এনটিপিসি তে আশা করছেন। ভেরি গুড, প্রত্যেক অ্যান্সার দিচ্ছ। চলো, ভেরি গুড, ক্লিয়ার। টাইপটা শিখে গেছো, আসলেই পারবে। আমি আরো এক্সামের অনেক কোশ্চেন আনতে পারতাম, কোনো ব্যাপারই না। ঠিক আছে, সমস্ত পরীক্ষায় দেয়। চলো নেক্সট কি বলছে। একজন ব্যক্তি তার 14 বছর বয়সে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা মাধ্যমিকের সময় এগুলো করতে মনে পড়ছে সেই ছোটবেলা? তখন কত বড় করে টিচাররা করাতো, সেটাকে আমরা দেখো একদম কনসেপ্ট ইউজ করবো, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যান্সার চলে আসবে, এবং কয়েক সেকেন্ড বলা ভুল, মিনিটে অ্যান্সার চলে আসবে, খুব সুন্দরভাবে আসবে এবং খুব সহজে আসবে। সব থেকে বড় কথা, বেকার বেশি মাথাচাপি করার দরকারই নেই। এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে মাধ্যমিকের জন্য যখন গুরুত্বপূর্ণ ছিল, তো কম্পিটিটিভের জন্য তো গুরুত্বপূর্ণ অবশ্যই হবে, সব এক্সামের জন্য। একজন ব্যক্তি তার 14 বছর বয়স এবং 18 বছর বয়সী দুই ছেলের ব্যাংকে অ্যাকাউন্টে 9,750 টাকা বিনিয়োগ করেছেন, যাতে 22 বছর ওদের যখন বয়স হবে 5% বার্ষিক সরল সুদে সমান পরিমাণ অর্থ পাবে। আমার কি বলেছে এখানে? দুটো ছেলে। ঠিক, এখানে দুটো, কোনো একজন ব্যক্তি, দুটো বাচ্চা, একটা ছোট বাচ্চা, একটা বড় বাচ্চা। কিন্তু বলছে এদের ভেতরে না হলে উল্টো পাল্টা, একই টাইমে গিয়ে যদি উল্টো পাল্টা টাকা পায় না, মারামারি করে। তো লোকটা বুদ্ধি করে কি করছে, হ্যাঁ, লোকটা কিছু টাকা পয়সা হয়েছে, বলছে দুই ছেলের নামে এমন ভাবে টাকা ইনভেস্ট করবো যখন দুজনের বয়সই 22 বছর হবে, একই সঙ্গে সমান পরিমাণ টাকা পাবে। একই সঙ্গে সমান পরিমাণ টাকা পাবে। তো এখান থেকে কমন সেন্স, যে যার বয়স বেশি তার টাকা ব্যাংকে কম দিন থাকবে, যার বয়স কম তার টাকা ব্যাংকে বেশি দিন থাকবে। ঠিক আছে, আচ্ছা, বেশি দিন থাকা মানে সুদ বেশি, কম দিন থাকা মানে সুদ কম। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলোকে নিয়ে আমাকে সিম্পলি জিনিসটাকে ভাবতে হবে এবং অ্যান্সার করতে হবে। এখানে যে ছোট সন্তানের অংশ কত হবে, অনেক সময় চাইতে পারে বড় সন্তানের অংশ কত হবে, অনেক সময় দুটোই চাইতে পারে। চলো করে ফেলি, কোনো ব্যাপারই না। আচ্ছা, একটা কাজ করছি আমি, বড় ছেলেটার নাম দিচ্ছি যে এল্ডেস্ট মানে ই, আর ইয়ংগেস্ট মানে হচ্ছে ওয়াই, তোমার বোঝার সুবিধার জন্য ই আর ওয়াই নিলাম। ঠিক আছে, আচ্ছা, একজন ব্যক্তি তার 14 বছর বয়স এবং 18 বছর বয়সী দুই ছেলের ব্যাংক অ্যাকাউন্টে 9,750 টাকা করে রেখেছেন। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, দেখি এল্ডেস্ট মানে যে বড়, ঠিক আছে, যে বড়, সেই বড় ছেলের কত পার্সেন্ট সুদ হচ্ছে। এবং এখানে যেহেতু 22 বছর পরে তারা টাকা তুলবে, মানে এখানে সুদ আসল নিয়ে অঙ্ক হবে, শুধু সুদ নয়। ঠিক আছে, শুধু সুদ নয়, এখানে সুদ আসল দুটোই আমাদের কাজ হবে। তাহলে একজন ব্যক্তি তার 14 বছর বয়স এবং 18 বছর, আচ্ছা এল্ডেস্ট মানে বড় ছেলেটার, হ্যাঁ, বড় ছেলেটার একটা কাজ করি আমরা, বড় ছেলেটার 18 বছর বয়স, বড়টার বয়স 18 দেখে বোঝা যাচ্ছে। টোটাল 22 বছর যেই বয়স হবে, বড়টার টাকা উঠবে, ছোটটারও টাকা উঠবে। ঠিক আছে, তো বড়টার টাকা যদি ওঠে, এখন বড় ছেলের বয়স 18 বছর, তাহলে ওর টাকা ক বছর থাকবে? ওর টাকা মাত্র 4 বছর থাকবে। ওর টাকা মাত্র 4 বছর থাকবে, সোজা কথা। ঠিক আছে, 4 বছর থাকছে। আচ্ছা, ইন্টারেস্ট রেট কত? 5%, মানে ও বেটা 20% সুদ পাবে। বড় ছেলেটার 20% সুদ হবে ব্যাংকে, কারণ ওর টাকা থাকবে 4 বছর। কমন সেন্স, তো বড় ছেলেটার বয়স যদি 18 হয়, 22 বছর বয়স ওর টাকা পাবে, 4 বছর ব্যাংকে টাকা থাকবে, 5% হারে যদি সুদ পায়, তাহলে 20% ও সুদ পাবে। যেহেতু সুদ আসলে টাকা তুলবে, তার মানে এখানে কত পার্সেন্ট নেবো আমরা? 120% নেবো। দিতে বাদ কি এক বাদ, দুটো তুলবে না নিশ্চয়ই। 22 বছর যখন বয়স হবে, বাবা ওইভাবেই টাকা রেখেছে, দুই ছেলে সমান পরিমাণে টাকা পুরো তুলে নেবে, ব্যাংক থেকে উইথড্র করবে পুরো ফুল। তো নিশ্চয়ই 20% সুদ তো তুলবেই, প্লাস 100% আরো ওর মূলধন তুলবে, 120% তুলে নেবে। ঠিক আছে, আচ্ছা বুঝে গেছি, 80% বুদ্ধি করে বের করে নিলাম। আচ্ছা, যেহেতু 22 বছরের মাথায় গিয়ে ওদের দুজনের মেন অ্যামাউন্ট সুদ আসলে সমান হবে, তাই সমান চিহ্ন আমি দিলাম। আচ্ছা, সমান চিহ্ন দেওয়ার পর এবার চলো দেখি আমাদের বাচ্চা ছেলেটার, ছোট ছেলেটার কি খবর। ছোট ছেলেটার খবর হচ্ছে ওর বয়স, বাচ্চাটার বয়স 14 বছর, 22 বছরে বেটা টাকা পাবে। তাহলে ওর টাকা কত বছর থাকছে? ওর টাকা 8 বছর থাকছে। ওর টাকা 8 বছর থাকছে এবং ব্যাংক ওকে 5% করে সুদ দেবে। তাহলে ও টোটাল পাচ্ছে কত? 40% সুদ পাচ্ছে। তাহলে 22 বছরের মাথায় গিয়ে টোটাল কত পার্সেন্ট সুদ পাবে? 140% পাবে, কারণ সুদ আসলে টাকা তুলবে। তারপর এখান থেকে আমরা বুঝে গেলাম
বড় ছেলেটা 120% টোটাল সুদ আসলে টাকা পাবে, আর ছোট ছেলের যে টাকা রেখেছে তার 140% ও সুদ আসলে টাকা পাবে। ব্যাস মেন অঙ্ক আমার এখানে হয়ে গেছে সাজানো। এবার শুধু খেলবো পার্সেন্টেজ ভোগাম্মা, লাড্ডু ভোগাম্মা। 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 6 দুগুণে 12। তাহলে ই বাই ওয়াই যদি আমরা করি, তাহলে ওয়াই এই যে 7, এর সঙ্গে 6 আছে মানে কোনো এখানে 6। মানে ব্যাপারটা এমন, এল্ডেস্ট ছেলে মানে বড় ছেলেটা যদি ব্যাংকে 7 টাকা রাখে, ব্যাংকে মানে ক টাকা করে ওর বাবা রেখেছিল, বড় ছেলের জন্য ব্যাংকে যদি 7 টাকা রাখে, ছোট ছেলের জন্য 6 টাকা রাখবে। বড় ছেলের জন্য যদি 70 টাকা রাখতে হয়, তাহলে ছোট ছেলের জন্য 60 টাকা রাখতে হবে। বড় ছেলের জন্য যদি 7 লক্ষ টাকা রাখে, তাহলে ছোট ছেলের জন্য 6 লক্ষ টাকা রাখতে হবে। তাহলেই ঠিক 22 বছরের মাথায় গিয়ে ওরা সমান পরিমাণে দুজন কিন্তু টাকা পাবে। ঠিক আছে? তাই আবার বড় ছেলের তো সুদটা কম, বড় ছেলের মাত্র 4 বছর টাকা খাটবে, তো ওরটা কিন্তু বেশি টাকা রাখতেই হবে। বড় ছেলেটার তা তো মাত্র 4 বছর টাকা খাটবে ব্যাংকে, সময়টা কম, ওর টাকাটা একটু বেশি রাখতে হবে, নাহলে ওই সমান লেভেলে আসবে না। আর ছোট ছেলের টাইম আছে, ওর টাকা একটু কম রাখি, সুদে বাড়তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা বুঝে গেলাম 7:6। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কোশ্চেন বলছে ছোট সন্তান কত অংশ পাবে। আচ্ছা, টোটাল ক টাকা ভাই? টোটাল হচ্ছে 9,750 টাকা। তাহলে এই যে 9,750 টাকা, এটা কত ইউনিটের মান? বলে স্যার এটা 7 আর 6 13 ইউনিটের মান। কারণ বড় ছেলে যদি 7 ইউনিট পায়, ছোট ছেলে যদি 6 ইউনিট পায়, টোটাল 13 ইউনিট। 13 ইউনিটের মানই 9,750 টাকা। স্যার উত্তরে কি চেয়েছে? স্যার উত্তরে চেয়েছে ছোট সন্তান আমাদের কত, তাহলে 6 ইউনিটের মান কত। যদি আমাকে চাইতো বড় সন্তান ক টাকা রেখেছিল বড় সন্তানের জন্য, তাহলে 7 ইউনিটের মান বের করতাম। ছোট সন্তান চেয়েছে তাই 6 বের করছি। তাই কাটাকুটি যদি আমরা করি, 7 তারং 91, 65, 5 তারং 65, লাড্ডু কি চাই হোক 0, 5 6 30 শূন্য, হাতে রইল 3, 6 7 42, আর 3 45, 4,500 টাকা। তার মানে ছোট ছেলের জন্য ব্যাংকে কিন্তু রাখা হয়েছিল, ছোট ছেলের জন্য কিন্তু ব্যাংকে রাখা হয়েছিল। পরীক্ষার হলে গুলিয়ে যায়, ছোট বের করতে বলে অনেকে বড় বের করে ফেলে, অনেকে বড় বের করতে বলে ছোট বের করে ফেলে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ছোট চেয়েছে না ওকে বড় চেয়েছে, এবং এই জায়গাটা কিন্তু গুলিয়ে যায় অনেকের, যে টাইমটা কার কি, বড় ছেলের টাইম কত, ছোট ছেলের টাইম কত, গুলিয়ে ফেলবে না। কমন সেন্স অঙ্কটাকে অঙ্ক না ভেবে ভাবে তোমার সঙ্গে করছে, তোমার পরিবারে করছে, তুমি বাবা, তোমার 2 সন্তান ভবিষ্যতের কথা ভাবো। ঠিক আছে? এইভাবে ভাবো। আর তুমি আমাকে ঝাটাকসে কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে দাও, এই অঙ্কে যদি বড় ছেলে চাইতো তাহলে অ্যান্সার অপশানে আছে, এটুকু শিওর। তুমি বলো যে কোন অপশন হবে। যদি বড় ছেলে চাইতো তাহলে ভাই কোন অ্যান্সার হতো, এবং এটাও জানাবে কমেন্ট বক্সে, চ্যাট বক্সে কেমন লাগলো বলো, ভালো লাগছে, মজা লাগছে, ইয়েস স্যার লিখে জানিও। যাই হোক, বলো বড় ছেলে হলে অ্যান্সার কি চাই, মানে অ্যান্সার কি হতো যদি আমাকে বড় ছেলে চাইতাম। প্রত্যেকে কমেন্ট দেখতে পাচ্ছি ভাই, কিন্তু কমেন্ট যদি পড়তে থাকে তাহলে ক্লাস হবে না, আর ক্লাস যদি ভালো করে করতে চাই একটা আমি কমেন্ট করতে পারবো। ঠিক আছে? গল্প করলে তোমার লস। ভেরি গুড, তখন অ্যান্সার হতো 52 50, অপশন বি অ্যান্সার হতো। ভেরি গুড, এই তো পেরে গেছো। পরীক্ষা হলে এটাও চাইতে পারে, পরীক্ষা হলে তোমাকে এটাও চাইতে পারে যে বড় ছেলে এবং ছোট ছেলের মধ্যে টাকার পার্থক্য, তাহলে এখানে আমি কত ইউনিটের মান বের করতাম, তখন অ্যান্সার কি হতো ডাইরেক্ট বলো, চোখের সামনে অ্যান্সার রয়েছে, তখন অ্যান্সার কি হতো বলো আমাকে তাড়াতাড়ি। বড় ছেলে এবং ছোট ছেলের টাকার পার্থক্য যদি চাইতো, বড় ছেলে এবং ছোট ছেলের মধ্যে টাকার পার্থক্য, তখন অ্যান্সার কি হতো? বলতে স্যার 7 আর 6 এর মধ্যে ডিফারেন্স 1 ইউনিট, তখন 1 ইউনিটের মান বের হতো। 1 ইউনিটের মান বের করা মানে 750 টাকা। মানে বড় ছেলে এবং ছোট ছেলের মধ্যে টাকার পার্থক্য হচ্ছে 750 টাকা। বা বড় ছেলে বড় ছেলের টাকা ছোট ছেলের থেকে কত বেশি টাকা ব্যাংকে রাখা হয়েছিল, বড় ছেলের জন্য বাবা ছোট ছেলের থেকে কত বেশি টাকা ব্যাংকে রেখেছিল। এমন যেই কোশ্চেন না মাথা গুলিয়ে যায়, মনে করে বাপরে কি না কি কঠিন দিয়েছে। ভাষা দেখে তোমরা ঘাবড়ে যাও, আদেও কিছু না, डरने का नहीं सिर्फ करने का है, ठीक से देखने का है और करने का है। वेरी गुड, चलो नेक्स्ट ये करके दिखाओ। 110 নম্বর কোশ্চেন আমাদের। সিম্পল ইন্টারেস্ট ধরে নাও আজকের ক্লাসে মোটামুটি শেষ। ঠিক আছে? ম্যাক্সিমাম একটা ক্লাস হলেও হতে পারে, আমি দেখে নিচ্ছি কিছু বাকি আছে কিনা, নাহলে আজকের ক্লাসে ধরে নাও সিম্পল ইন্টারেস্ট শেষ। অ্যাকচুয়ালি স্যার এত সহজ জানতাম না। চলো আজকে জেনে গেলে নাও এসো। 8 এবং 12 বছর বয়সী 2 মেয়ের নামে 30,000 টাকা জমা করা হয়, যাতে 18 বছর বয়স যখন হবে উভয়কে সমান পরিমাণ অর্থ দেবে। ভাববে তুমি বাবা, তোমার 2 মেয়ে। আর তুমি যদি মা হয়ে থাকো ভাববে তোমার, ঠিক আছে, তুমি পড়াশোনা করছো, চাকরি পেয়ে যাবে, তো মেয়েদের নামে তুমি ইনভেস্ট করবে। ঠিক আছে? মেয়ে হলে আমি নিজেকে মা ভাবো ভবিষ্যতের জন্য, আর ছেলে হলে নিজেকে বাবা ভাবো। ঠিক আছে? এসব 8 বছর এবং 12 বছর বয়সী 2 মেয়ের নামে, তোমার 2 মেয়ে হয়েছে। ঠিক আছে? চুলে হালকা হালকা পাক ধরেছে। তো 30,000 টাকা জমা করা হয়, যাতে 18 বছর যখন বয়স হবে, বলছো যে 30 তোদের যখন দুজনের 18 বছর বয়স হবে, দুজনেই তোরা সমান পরিমাণ টাকা পাবি। সরল সুদের হারে বার্ষিক যদি 6% হয়, ব্যাংক এখন মোটামুটি 6% ধরে তোমাকে দিচ্ছে, যদিও দেয় না। ছোট মেয়ে কত টাকা পাবে? ঠিক আছে? কি করা যায় চলো করে ফেলি আমরা। তাহলে বড় মেয়ে আর ছোট মেয়ে, তো দেখো বড় মেয়ের বয়স 12 বছর নিশ্চয়ই, ও যদি 12 বছর হয় তাহলে ওর টাকা কেটেছে 6 বছর, আর ক পার্সেন্ট হারে? 6% হারে, তাহলে 36%। তাহলে বড় মেয়ে, তার মানে বড় মেয়ে এই যে বড় মেয়ের টাকাটা 136%-এ হয়ে যাবে, আর সুদ আসলে 136% হয়ে যাবে। আর ছোট মেয়ে কি 8 বছর বয়স, ছোট মেয়ের বয়স এখন 8। ঠিক আছে? স্যার আপনার মতন স্যার হয় না, ওয়ার্ল্ড বেস্ট স্যার আপনি, থ্যাংক ইউ সো মাচ। চলো ছোট মেয়ের বয়স 8, ওর যখন 18 বছর হবে তাহলে ও 10 বছর পরে টাকা পাবে।
ছোট মেয়ের টাকা 10 বছর ব্যাংকে থাকবে। আচ্ছা তুমি ক্যালকুলেশন লাগাচ্ছ, আচ্ছা ছোট মেয়ের টাকা তাহলে 10 বছর থাকবে, ব্যাংক আমাকে 6% হারে ইন্টারেস্ট দিচ্ছে, মানে আমার ছোট মেয়ে 60% সুদ পাবে। না তুমি ছোট মেয়ে, তুমি 60% সুদ পাবে, তাহলে তোমার যখন টাকা উঠবে না তুমি টোটাল 160% পাবে। কারণ তুমি তো শুধু সুদ তুলবে না সোনা, তুমি আমার আসলে তুলে নেবে, সুদও তুলে নেবে এবং টাকা তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি যা পারো করো টাকা নিয়ে। তো এই হচ্ছে গল্প। তাহলে গল্প যদি আমরা এগোতে থাকি পার্সেন্টেজ বোগাম্মা, 4 দিয়ে যদি কাটি 3 4 12, 4 4 16, 4 দিয়ে করি 4 4 16, ঠিক হয় 17 দুগুণে 34 হয়, 20 দুগুণে 40 হয়। তাহলে বড় মেয়ে আর ছোট মেয়ে টাকার অনুপাত হয়ে যাবে 20-80। ঠিক আছে, বড় মেয়ের জন্য যদি তুমি ব্যাংকে 20 টাকা রাখো না, তাহলে ছোট মেয়ের জন্য তোমাকে 17 টাকা রাখতে হবে। ওর জন্য যদি 200 রাখো, এর জন্য 170 টাকা রাখতে হবে, এইভাবে। ওর জন্য যদি 2 লাখ রাখো, এর জন্য 1,70,000 রাখতে হবে, এইভাবে। আচ্ছা টোটাল টাকা তোমার কাছে কত টাকা ছিল ভাই? 30,000 টাকা ছিল তোমার কাছে। তোমার কাছে 30,000 টাকা ছিল। তোমার এখানে কত আসছে? তোমার এখানে আসছে তাহলে হচ্ছে 20 আর 17 হয়ে যাচ্ছে আমাদের 37% এর মান। ঠিক আছে, 37 ইউনিটের মান। উত্তরে কি চেয়েছে? এটা যদি আমাদের 37 এর মান হয়, উত্তরে কি চেয়েছে? ছোট মেয়ে কত টাকা পাবে? ছোট মেয়ে, ঠিক আছে, ছোট মেয়ে কত হচ্ছে? 17। কোথাও কি গন্ডগোল করলাম গো? একটু জানাবে তো, কোথাও আমরা মিস্টেক করেছি? কোথায় ভুল করেছি একটু বলো, কোথাও কি ভুল হয়েছে? কোথায় ভুল হলো বলো না। বলছো ম্যাথটা ভুল আছে, আমি একটু চেক করে নেবো তাহলে। বাবা, দেখছি দেখছি, দাঁড়াও বাবা দাঁড়াও। করে একটু কেমন কেমন লাগছে, এটাকে বাদিয়ে দিয়ে দাও। ঠিক আছে, মনে হচ্ছে ডাটা একটু মিসিং আছে, আমি ঠিক বুঝতে পারছি না, কিছু একটা গন্ডগোল আছে, এটাকে বাদিয়ে দাও। নেক্সট কোশ্চেন এটা করো। সেম টাইপের এটা আছে, এটা করে নাও, ব্যাস। দুটো কোশ্চেনই তোমরা শিখে যাবে। চলো বাদ দাও, এটা করো। আগেরটা বাদ দাও, এটা করো। এটা একটা এক্সামে করে, একটা এক্সামে আসা কোশ্চেন একটা পড়েনি, এটা করো। এটা ঠিক আছে। অ্যান্সার করো, অ্যান্সার করো। জুলন তুমি বলছো স্যার এই পরীক্ষার জন্য এই অঙ্কগুলো হবে কিনা? এমসিকিউ লেভেলে যত পরীক্ষা আছে ইন্ডিয়াতে, সমস্ত পরীক্ষার জন্য কনসেপ্টগুলো গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে, যেভাবে তোমাদেরকে আমি শেখাচ্ছি। ওষুধ কষা সহজ চ্যাপ্টার, ঠিক আছে, খুব হাতি করে হাই লেভেলের কোশ্চেন দেয় না। তো আমি তোমাদেরকে এমনভাবে শেখাচ্ছি এটা সব পরীক্ষার জন্য গুরুত্ব এই মধ্যে দাঁড়িয়ে। ঠিক আছে, চলো অ্যান্সার করো। রাহুলের কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সে দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করেছে যাতে তাদের বয়স যখন 18 বছর হবে বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসলে সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ। চলো তোমরা করো। ঠিক আছে, ধরো যে বড় ছেলে হোক মেয়ে হোক আমার দেখে লাভ নেই, বড়র বয়স 15 বছর, তাহলে ওর টাকা থাকবে 3 বছর। ওর টাকা থাকবে 3 বছর মানে 10% হারে 30%, মানে 130% সুদ হবে। একদম মাইন্ডে আছে এইভাবে, 130% সুদ হবে। ঠিক আছে, আমি আরেকবার স্লোলি বলছি, ভালো করে বুঝবে। বড় ছেলের বয়স 15 বছর, 18 বছর বয়স যখন ওর হবে ওর টাকা উঠে যাবে ব্যাংক থেকে। ওর টাকা ক বছর থাকছে ব্যাংকে? তোমার বড় ছেলের বয়স 15 বছর, ওর বয়স এখন 15 বছর, 18 বছর পরে ভাই তুই টাকা পাবি। ওর টাকা ক বছর থাকবে ব্যাংকে? 3 বছর থাকবে। ব্যাংক কত পার্সেন্ট করে সুদ দিচ্ছে? 10% হারে। তাহলে সুদ কত হচ্ছে? 30%। যেহেতু টাকা তুলে নেবে সুদ আসলে, তাই 130 নিতে হবে। শুধু সুদ তুললে 30% হতো, যেহেতু টাকা পুরো তুলবে, আসলে তুলবে, শুধু তুলবে, সুদ আসলে মিলিয়ে তখন 130% হচ্ছে। আচ্ছা ছোটটা, ছোটটার বয়স কত? তোমার ছোট ছেলে বা মেয়ের বয়স হচ্ছে 13 বছর। তুমি ওকে বলছো তোর বয়স এখন 13, 18 বছর বয়সে টাকা পাবি। ঠিক আছে, তুই 13 বছর বয়স, 5 বছর তোর যখন, এখন 5 বছর তোর ব্যাংকে টাকা থাকবে। ও বলছে তাই বাবা? হ্যাঁ, 5 বছর ব্যাংক তোকে 10% হারে সুদ দেবে, তাহলে তুই টোটাল 50% সুদ পাবি। কিন্তু ছেলে হলে বাবা, মেয়ে হলে মা, তুমি বলছো যে তুই 50% তো পাবি না, তুই পুরো একদম 150% করে নিবি, তুই সুদ আসল তুলবি না। ওনা মোনা চাঁদের কোনা যাই হোক দিয়ে দিলে হলো। তারপরে পার্সেন্টেজ ভোগাম্মা, 0 0 কেটে গেল। তাহলে বড় মেয়ে আর ছোট মেয়ে বা ছেলে যাই হোক দেখছি আমরা 15 হচ্ছে, এখানে 13 হচ্ছে। ঠিক আছে, তাহলে বড় মেয়ের জন্য যদি 15 টাকা ব্যাংকে রাখা হয়, তাহলে ছোট মেয়ের জন্য 13 টাকা রাখতে হবে। ঠিক আছে, এরকম ব্যাপার। তো টোটাল টাকা তোমার কাছে কত টাকা ছিল ভাই? তোমার কাছে টোটাল টাকা ছিল কত? 56,000 টাকা। ভালো কথা, 56,000 টাকা ছিল। 15 আর 13 হচ্ছে 28। এটা যদি আমার 28 ইউনিটের মান হয়, উত্তরে বড় চেয়েছে না ছোট চেয়েছে? দুজনকেই চেয়েছে। ঠিক আছে, যে কোনো একজনকে আগে বের করো, আগে 15 মান বের করো। 28 দুগুণে হচ্ছে আমাদের 56। ঠিক আছে, 0 0 0, তাহলে 15 দুগুণে কত হচ্ছে? 30, 3টে লাড্ডু। ঠিক আছে, একটা হচ্ছে 30,000, টোটাল 56,000 টাকা। তার মানে একজন যদি 30,000 টাকা পায়, তাহলে নিশ্চয়ই আরেকজন 26,000 টাকা পাবে। 30,000 আর 26,000 অপশন বি, রাইট অ্যান্সার হয়ে গেল। কমন সেন্স না? যেখানে একজন যদি 30,000 টাকা পায়, টোটাল 56,000 টাকা। ঠিক আছে,
মানে কার জন্য ক টাকা তুমি ব্যাংকে রেখেছিলে, উইলে ক টাকা করে তুমি রেখেছিলে প্রিন্সিপাল, একজনের জন্য 30,000 টাকা রেখেছিলে, একজনের জন্য তুমি 26,000 টাকা রেখেছিলে, অপশন বি রাইট অ্যান্সার। ছোট বলে ছোট অ্যান্সার দেবে, বড় বলে বড় অ্যান্সার দেবে, দুটো বলে দুটো অ্যান্সার দেবে। পরীক্ষা তিন রকম কোশ্চেনই আসতে পারে, ডিফারেন্সও আসতে পারে, এটা দিয়ে দেবে। বড় আর ছোটের মধ্যে গ্যাপ কত, যদি বলতো বড় ছেলে আর ছোট ছেলের মধ্যে গ্যাপ কত, তাহলে 2 ইউনিটের মান বের করতে অ্যান্সার করে দিতে, তুমি বলতে 4,000 টাকা। চলো নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের WBSI তে আসা কোশ্চেন, সহজ একটা কোশ্চেন, তাড়াতাড়ি করবে। চলো এই बताओ ভাই, কোনো টাকা সহজ সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তাহলে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল টাকা কত? ঠিক আছে, খুবই সোজা কোশ্চেন। চলো আমি ধরে নিচ্ছি আসল হচ্ছে তোমার পি টাকা। ঠিক আছে, কোনো টাকা সহজ সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তাহলে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল টাকা কত? ধরো আসল টাকা পি টাকা, পি টাকার উপর 8% সুদ না দিয়ে যদি 1% সুদ আমি বেশি দিতাম, আর টাইম আমার কত, টাইম হচ্ছে 3 বছর, মানে পি আর টি এত পার্স, ঠিক আছে, বাই 100 তুমি লিখতে পারো, পি আর টি বাই 100 মাইনাস পি আর টি বাই 100, কত টাকা ডিফারেন্স আসবে? 5,100। কমন সেন্স ভাই, পি আর টি বাই 100 এ যে টাকা পাবে, তুমি যদি 1 টাকা বাড়িয়ে দাও রেট, তাহলে তোমার 5,100 টাকা ডিফারেন্স আসবে। আর টাকায় রেটে, আর রেটে টাকাটা না দিয়ে, তুমি আর রেটে যদি টাকাটা না দিয়ে তুমি যদি আর প্লাস 1 রেটে দাও, তাহলে তোমার দেখো আসল সেম থাকবে, রেটটা একবার বাড়বে একবার কমবে, তাহলে বেশি থেকে কমে যে ডিফারেন্স 5,100 টাকা। ঠিক আছে, রেট বাড়লে টাকাও বেড়ে যায়, তাই জন্য বেশি বিয়োগ কম 5,100 টাকা। এখান থেকে তোমাকে পি এর মান বের করতে হবে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, দেখো এখানে পি বাই 100, এখানে পি বাই 100 আছে, তুমি পি বাই 100 কমন নিয়ে নাও। ঠিক আছে, বা তুমি একটা কাজ করো, 3p বাই 100 পুরো কমন নিয়ে নাও। এই যে 3p, এখানে দেখো 3p আছে, এর নিচে 100, এর নিচে 100 কমন নিয়ে নিলাম। এখানে বেঁচে আছে তাহলে r প্লাস 1, এই যে মাইনাস এই যে r সমান সমান 5,100। তাহলে আর আর আমার কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 3p সমান সমান কি হয়ে যাচ্ছে, 3p একে 3p, এই 100 কোটাকুটি গুণ হলে 510000। 3 দিয়ে যদি আমরা কাটি, 3 17 51, 1 2 3 4। ঠিক আছে, ওকে, 1,70,000, অপশন বি রাইট অ্যান্সার। একজন মনে হয় চারটে চলে গেল, লিখছিল যে স্যার ওষুধের জায়গায় কোথাও যদি পয়সা দিয়ে অঙ্ক দেয়, দেখো অপশনের দিকে তাকাবে, অপশনে কি পয়সা অ্যান্সার আছে, টাকা পয়সা অ্যান্সার আছে, কি আছে? যদি অঙ্কে পয়সা অ্যান্সার থাকে, তুমি পয়সাতে করতেই পারো, অসুবিধা নেই। ঠিক আছে, নাহলে তুমি টাকাতেই করবে, বা দশমিকে কনভার্ট করে নেবে, টাকায় বানিয়ে নেবে, এত টাকা এত পয়সা, মানে এত দশমিক এত, ওইভাবে করবে, হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, 1,40,000 টাকার 8% হারে অর্জিত সুদ প্রতি বছর সমান পরিমাণে 20টি স্কলারশিপের জন্য ব্যবহৃত হয়, প্রতিটি স্কলারশিপের পরিমাণ কত? বা স্কলারশিপ না লিখে তুমি লিখতে পারতে কিস্তি, এই টাইপের নিতে পারো তুমি। ঠিক আছে, ওকে, 1,40,000 টাকা 8% হারে অর্জিত সুদ, 1,40,000 টাকার উপর 8%, 1,40,000 টাকার উপর 1,40,000 টাকার উপর 8% হারে, 1,40,000 টাকার উপর 8% হারে অর্জিত সুদ প্রতি বছর, মানে পি আর টি বাই 100। চলো এই নাও, একদম বাচ্চা ভাবে দেখাচ্ছে, পি আর টি, টি হচ্ছে 1 বছর বাই 100, এটা তোমার সুদ হবে। তো বলছে প্রতিটি এই যে সুদ, ঠিক আছে, 1,40,000 টাকার উপর 8% হারে অর্জিত সুদ প্রতি বছর সমান পরিমাণের 20টি স্কলারশিপের জন্য ব্যবহৃত হয়। মানে এই যে সুদ, এটা 20টা ভাগে ভাগ হয়, এই যে টোটাল সুদটা ধরো তুমি 20টা কিস্তিতে ভাগ করছো, বা 20 বার জিনিসটাকে ভেঙে দিচ্ছ, বা 20 ভাগে টাকাটাকে ভাগ করা হচ্ছে, বা 20 বার টাকাটাকে নেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে, এরকম টাইপের ব্যাপার। তাহলে এক একটা টুকরের মান কত, টোটাল সুদ এত, তাহলে 20 দিয়ে ভাগ করবো, তাহলে 20 এক একটা পিসের মান বেরিয়ে যাবে, অঙ্কে কিছুই নেই, এটা সহজ কোশ্চেন। কিন্তু এই 20টা দেখে অনেকে ঘাবড়ে যাও, কিছুই না, টোটাল সুদ পিআরটি বাই 100, এবার 20টা ভাগে যদি ভাগ করো, তাহলে 20 দিয়ে ভাগ হবে, সিম্পল। তাহলে 1 2 3, 1 2 3, 4 দুগুণে 8, 4 14 56, 560 টাকা। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ভেরি গুড, কিছু ছিল না, নেক্সট এটা করো। যদি সরল সুদ আসলের চেয়ে 12.5% বেশি হয়, দেখো 12.5% মানে কত, 100 ধরে করতে পারো, অসুবিধা নেই। 12.5% মানে হচ্ছে আমার 1/8। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন তোমাকে বলছে যে সরল সুদ আসলের চেয়ে এত পার্সেন্ট বেশি, এটা আমাদের আসল, এটা হচ্ছে আমাদের সুদ, তাহলে প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের অনুপাত যদি তুমি নাও, তাহলে কি আসবে, 8 এবং 8 রেখে 9, এখানে ভুল করে 1 নিও না, কেন? তোমাকে বলেছে বেশি, যদি সরল সুদ আসলের চেয়ে এত পার্সেন্ট বেশি, বেশি বলেছে, তাহলে এটা যদি 8 হয়, তাহলে এটা কত হবে, 8 রেখে 9। ঠিক আছে, বেশি যেহেতু বলেছে, যেহেতু বেশি বলেছে, তাই যোগ হয়ে যাবে।
ঠিক আছে? মানে প্রিন্সিপাল যদি 8 হয়, সুদ কত হবে? 8 কেন? তার থেকে প্রিন্সিপালের থেকে আসলের চেয়ে, তাই জন্য নিচেরটা আসল। এর সুদ ৳1 বেশি, ৳1 বেশি, সুদটা ৳1 বেশি। ঠিক আছে? সিম্পল, তুমি এখানে 1/8 নিলে, 1/8 নিলে এবং তুমি এটাকে প্রিন্সিপাল নিলে, এবার ৳1 বেশি মানে 8 তাহলে ৳9। ঠিক আছে? আচ্ছা, 8 হয়ে যাচ্ছে আমার পয়েন্ট। ওকে, প্লাস হবে। হয়ে গেল। এটা রেশিও নিলে তুমি। এবার দেখো কোশ্চেন একটা কথা বলেছে, যদি বছরের সংখ্যা n এবং সুদের হার r হয় তাহলে অনুপাত হয় 2:1। এখানে একটা কথা তোমাকে কোশ্চেন এক্সট্রা দিয়ে দিয়েছে যে বছরের সংখ্যা মানে n হচ্ছে বছর, n হচ্ছে বছর এবং সুদের হার এই দুটোর অনুপাত হচ্ছে তোমার 2:1। এই দুটোর অনুপাত হচ্ছে তোমার 2:1। তাহলে n এবং r এর মান তোমাকে বের করতে বলেছে। n এবং r এর মান তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে? তো তুমি একটা কাজ করো, তুমি ধরে নাও প্রিন্সিপাল হচ্ছে তোমার 8k টাকা আর সুদ হচ্ছে তোমার তাহলে 9k টাকা। অনুপাত থাকলে এরকম ভাবে কিছু একটা ধরে নিতে হয়, x বা y। ধরো প্রিন্সিপাল হচ্ছে 8k টাকা, সুদ হচ্ছে 9k টাকা, যেহেতু অনুপাত আছে দুটোই k। আর এখানে তুমি একটা কাজ করো, তুমি ধরে নাও যে সময়টা হচ্ছে তোমার 2x টাকা, সময় হচ্ছে তোমার 2x বছর আর রেট হচ্ছে তোমার x। এবার তুমি অঙ্কটা করলে তোমার অ্যান্সার কমপ্লিট। উত্তর চেয়েছে n এবং r এর মান, n এবং r এর মান তোমাকে চেয়েছে। ঠিক আছে? x এর মান বের করতে পারলে n r বেরিয়ে যাবে। তো এবার দেখো অঙ্কে আমার কাছে প্রিন্সিপাল আছে, সুদ আছে, r আছে, সময় আছে, সবই রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে? হ্যাঁ, তাহলে তুমি এখানে i = p/100 ফেলে দাও। তোমার 9k মানে i = p মানে 8k, p r তোমার কত? x, t তোমার কত? t মানে টাইম হচ্ছে 2x বাই 100। এই তো অঙ্ক সব দিয়ে দিয়েছে, তুমি সাজিয়ে দিলে। তুমি লিখতেই পারো তাহলে 9k = p/r/t/100। এই যে সুদ p r t মানে n ফর t বলে দিয়েছে সময় বাই 100। তাহলে দেখো তোমার কি হচ্ছে, কে উভয় দিকে কেটেই যাচ্ছে। কে তোমার কেটে গেল কি গেল না? বলবে হ্যাঁ স্যার কেটে গেল। 4 দিয়ে যদি কাটো, 4 দুগুণে 8, এখানে 4 25 100। ঠিক আছে? তাহলে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তুমি দেখতে পাচ্ছ যে 2x আর x গুণ করলে কত হচ্ছে? 2x² হচ্ছে। আচ্ছা, এখানে তুমি দেখো কোনাকুনি গুণ করলে দেখো 25 × 9, আমি তোকে ভেঙে ভেঙে দেখাচ্ছি বাচ্চাদের মতো। 25 × 9 সমান 2 দুগুণে কত? 4x²। 2 দুগুণে 4x² হচ্ছে। তাহলে তুমি বলতে পারো যে স্যার x² এর মান স্যার হয়ে যাবে হচ্ছে 25 গুণ 9 থাকবে স্যার, আর নিচে স্যার 4 চলে আসবে। তাহলে স্যার x এর মান স্যার কি হয়ে যাবে? x এর মান করলে স্যার এটা রুট হয়ে যাবে। আর রুট করা মানে স্যার 25 থেকে 5 বেরোবে, তার 9 থেকে 3 বেরোবে আর 4 থেকে স্যার 2 বেরোবে। মানে 15/2 মানে স্যার x এর মান হয়ে যাবে হচ্ছে 7.5। x এর মান কত হয়ে যাবে? 7.5। x এর মান 7.5 বলতে স্যার এখানে যেটা বলতে চাইছেন স্যার রেট 7.5। রেট 7.5 কোন অপশনে আছে? অপশন বি তে আছে। রেট 7.5 কোন অপশনে আছে? অপশন বি তে আছে। আর রেটের ডবল হচ্ছে তোমার সময় মানে 15। এই দেখো 15, n 15 হয়ে গেল। কোথাও ডাউট হলে আরেকবার ঠান্ডা মাথায় দেখে নেবে, সহজ কোশ্চেন ছিল। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের দেখো। সুরেশ মাসিক 24% সরল সুদে এত টাকা ধার নেয় এবং রমেশ মাসিক 20% সরল সুদে এত টাকা ধার নেয়। কত বছর পর তাদের সুদ আসল সমান হবে? কত বছর পর তাদের সুদ আসল সমান হবে, তোমাকে সেটাকে বের করতে বলেছে। করো। আগের কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করে দেখে নেবে, খুব সহজ অঙ্ক। একটু ফাস্ট বলেছি, যদি কোথাও ডাউট হয় আরেকদিন নেক্সট ক্লাসে বলে আমি বুঝিয়ে দেবো আরেকবার। ঠিক আছে? খুব সহজ অঙ্ক, একটু ফাস্ট আমি বলেছি, আমি মানছি। কিন্তু তুমি যদি ঠান্ডা মাথায় দেখো তুমি বুঝতে পারবে, কিন্তু ঠান্ডা মাথায় দেখতে হবে এবং খাতা পেন নিয়ে বসতে হবে। যদি অসুবিধা হয় নেক্সট ক্লাসে বলবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো। এখন এটা করো। ঠিক আছে? আমি তোমাকে এটুকু বলছি, ঠান্ডা মাথায় আরেকবার একটু দেখো, ব্যাস বুঝে যাবে। ঠিক আছে? চলো, অসুবিধা হলে নেক্সট ক্লাসে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। চলো। বলো কি হবে। আচ্ছা, দুটো কোশ্চেন আমি তোমাদেরকে এইচডব্লিউ দিচ্ছি। ঠিক আছে? দুটো কোশ্চেন আমি তোমাদেরকে এইচডব্লিউ দিচ্ছি এবং লাস্ট কোশ্চেনটা যদি কারোর কোনো ডাউট থাকে নেক্সট ক্লাসে বলবে, আমি বুঝিয়ে তারপরে এই দুটো কোশ্চেন করাবো। ঠিক আছে? ওকে, এই কোশ্চেনটা বাড়িতে একবার ঠান্ডা মাথায় দেখবে। যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট ক্লাসের একদম প্রথমে আমাকে বলবে স্যার এই কোশ্চেনটা বুঝিয়ে দিন, আমি তোমাকে আরেকবার বুঝিয়ে তারপর বাকি দুটো কোশ্চেন করাবো। ঠিক আছে? তাহলে এখনই বুঝাতে পারি, কিন্তু আমি চাইছি তুমি একবার নিজে দেখো, তুমি নিজেই পারবে। প্রয়োজন আমি আরেকভাবে দেখিয়ে দেবো, সব নিয়ে ভেবো না। আমি তোমাকে আমি মানছি যে আমি একটু ফাস্ট বুঝিয়েছি, আমি যার কারণে ধরতে তোমার অসুবিধা হয়েছে। এমন যে তুমি বুঝতে পারবে না, তুমি এটাকে রিপিট করে আরেকবার ঠান্ডা মাথায় একটু দেখবে এবং নিজে চেষ্টা করবে, পারবে। না হলে তোমরা একটা কোশ্চেন তুমি এটা লিখেছো, এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি করানো হয়ে গেছে। ঠিক আছে? এই টাইপের কোশ্চেন অলরেডি করানো হয়ে গেছে, রিভিশন করো, নিজে পারবে। তো ক্লিয়ার? কি বললাম? এই কোশ্চেনটা আরেকবার ঠান্ডা মাথায় দেখবে, এটা বাড়িতে চেষ্টা করবে এবং এটা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে? তিনটা কোশ্চেন বাড়িতে ভালো করে দেখবে, চেষ্টা করবে। না পারলে আগের কোশ্চেনটা আমি বুঝিয়ে তারপরে এই দুটো কোশ্চেন করিয়ে দেবো। আর আমি একটু ভালো করে চোখ বুলিয়ে নেই, কোনো টাইপ কোনো কিছু বাদ গিয়েছে কিনা, কোনো ভ্যারাইটি বাদ গিয়েছে কিনা। নেক্সট ক্লাসেই আমরা পুরোপুরি সরল সুদ শেষ করে দেবো। ঠিক আছে? ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, টাটা, বাই বাই।